আমরা ফেসবুকে শেয়ার করে নিলাম আমাদের লাইভটি। তোমরা যদি কেউ চাও ফেসবুকে যুক্ত হতে, সে চাইলে ফেসবুকেও যুক্ত হতে পারবে। আমরা প্রথমেই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজকের লেকচারে যারা যুক্ত হয়েছ তারা এই টপিক সম্পর্কে, স্কেলার গুণন সম্পর্কে ডিটেল শিখে যাবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা আমাদের লেকচার শুরু করতে চাই। আজকের লেকচারে আমরা মূলত তোমাদের সাথে স্কেলার গুণনের বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করতে পারিনি বা গত ক্লাসে আমরা আলোচনা করিনি। তারপরে লেকচারের শুরুতেই আমরা তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, লেকচারের শুরুতে আমরা তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, রিফাত, তুমি গতদিন যে সমস্যাটা করছিলে আজকে আবার সেই সেম সমস্যাটা করতেছ। এস এম রিফাত, তুমি গতদিনও শুধু একটু পরে পরে মাইক্রোফোন অন করে দিতে, এখনো সেম সমস্যা করতেছ। আমি তোমার মাত্র ঢুকছি স্যার, আমি স্যার মিউট করে রাখি, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ রিফাত। তোমার যখন প্রয়োজন হবে কথা বলার জন্য তখন তুমি মাইক্রোফোন অন করবে, আর যখন প্রয়োজন হবে না তখন অফ করে রাখবে। ধন্যবাদ ওকে তোমাকে। স্যার। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের লেকচার শুরু করতে চাই। আমাদের আজকের প্রথম যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অক্ষের নতি। খুবই গুরুত্বপূর্ণ টপিক। অক্ষের নতি বা অক্ষের কৌণিক ব্যবধান। সাথে সাথে আমরা দিক কোসাইন নিয়েও কথা বলবো। সাথে সাথে আমরা দিক কোসাইন নিয়েও কথা বলবো। অক্ষের নতি বিষয়টা কি আসলে যদি জানতে চাই, আমরা কোন একটা অক্ষ ব্যবস্থা যদি আমরা কল্পনা করি, আমরা তোমাদেরকে অক্ষ ব্যবস্থা বুঝিয়েছিলাম যে অক্ষ ব্যবস্থা সাধারণত তিন মাত্রিক হবে, কারণ যেহেতু তিনটা মাত্রা থাকে একটা বস্তুর সর্বমোট, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে জেড অক্ষ। এখন আমার কাছে একটা বস্তু যদি বা একটা যদি পি ভেক্টর হয়ে থাকে, সেই পি ভেক্টরটি এক্স অক্ষের সাথে একটা কোণ করছে আলফা, ওয়াই অক্ষের সাথে একটা কোণ করছে সেটার নাম দিলাম বিটা, এবং জেড অক্ষের সাথে যে কোণটা করছে সেই কোণটার নাম দিলাম গামা। তাহলে কোনো একটা ভেক্টর রাশি তার ব্যবহৃত অক্ষ ব্যবস্থার মধ্যে প্রত্যেকটা অক্ষের সাথে যে কোণগুলি করে সেটাই হচ্ছে তার নতি। তাহলে এই ভেক্টরটার ওপি ভেক্টরটার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ওপি ভেক্টরটার এক্স অক্ষের নতি কত, তখন তুমি বলবে আলফা। আমি যদি তোমাকে প্রশ্ন করি ওপি ভেক্টরটার ওয়াই অক্ষ বরাবর নতি কত, তুমি বলবে বিটা। আমি যদি তোমাকে প্রশ্ন করি ওপি ভেক্টরটার জেড অক্ষ বরাবর নতি কত, তখন তুমি বলবে গামা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আলফা বিটা গামা যথাক্রমে ওপি ভেক্টরটার এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর নতি। আচ্ছা, এই নতির সাথে যদি কস লাগায় দাও সেটাই হয়ে যাবে দিক কোসাইন। তার মানে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই ওপি ভেক্টরের এক্স অক্ষের দিক কোসাইন কত, আমি যদি তোমাকে প্রশ্ন করি ওপি ভেক্টরের এক্স অক্ষের দিক কোসাইন, সেটা হচ্ছে কজ আলফা। একই রকম ভাবে ওয়াই অক্ষের দিক কোসাইন হবে কজ বিটা। একই রকম ভাবে জেড অক্ষের দিক কোসাইন হবে কজ গামা। ঠিক আছে, এক্স অক্ষের দিক কোসাইন হবে কজ আলফা, ওয়াই অক্ষের দিক কোসাইন হবে কজ বিটা,
জেড অক্ষের দিক কোসাইন হবে কস গামা। তাহলে আশা করি তোমরা অক্ষের নতি বা কৌণিক ব্যবধান এবং দিক কোসাইন নিয়ে ডিটেলস আইডিয়া পেয়েছো। তাহলে কোন একটা ভেক্টর রাশি এক্স অক্ষ, ওয়াই অক্ষ বা জেড অক্ষ বা যে কোনো অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ওই ভেক্টরের ওই অক্ষের নতি বলে বা কৌণিক ব্যবধান বলে, এবং সেই কোণের সাথে যদি কোসাইন কল্পনা করি আমরা বা সেই কোণের কোসাইন যদি নেই সেটার নাম হয়ে যাবে কি বলতো, দিক কোসাইন। আচ্ছা, এখন আমি এক অক্ষের যদি দিক কোসাইন নির্ণয় করতে চাই, খুব মনোযোগ দিয়ে আমার কথাটা শোনার চেষ্টা করো। আমার কাছে যেহেতু পি একটা ভেক্টর দেওয়া আছে, আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম কোন ভেক্টর যদি দেওয়া থাকে সেটাকে বুঝাবে সেই ভেক্টরের অবস্থান ভেক্টর, এবং অবস্থান ভেক্টর বলতে বুঝাবো কি এক্স অক্ষ বরাবর একটা মান থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা মান থাকবে, জেড অক্ষ বরাবর একটা মান থাকবে। এটাই হচ্ছে পি ভেক্টর। এখন আমি যদি চাই এই পি ভেক্টরের এক্স অক্ষের কৌণিক ব্যবধান বা এক্স অক্ষ বরাবর দিক কোসাইন বা এক্স অক্ষের নতি যদি জানতে চাই, ঠিক আছে, তবে এই আলফা লাগবে। এখন এই আলফা যদি বের করতে চাই, আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণ বের করার জন্য ডট প্রোডাক্টের সহায়তা নেওয়া হয়। ঠিক একই রকম ভাবে আমি যদি মনে করি এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর ধরে নিলাম, আমি এক্স অক্ষ বরাবর গতিশীল একটা ভেক্টর ধরে নিলাম আই, তোমরা তো জানোই, কারণ এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর সবসময় আই, কারণ আই সারা জীবন এক্স অক্ষ বরাবর কাজ করে। তাহলে আমি যদি এরকম চিন্তা করি আই এর সাথে পি ভেক্টরের যদি ডট করি, অর্থাৎ পি ডট আই যদি করি, এর মানে এটা কি, কথা কি ছিল বলতো, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, সেহেতু পি ডট আই সমান কি হবে, পি ভেক্টরের মান গুণন আই ভেক্টরের মান গুণন কস পি ভেক্টরের সাথে আই ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, তাহলে কস আলফা। তাহলে ঠিক একই রকম ভাবে আমরা কি লিখতে পারি, পি ভেক্টরটা মানে কত বলতো, শিখাইলাম পি এক্স আই প্লাস কত পি ওয়াই জে প্লাস কত পি জেড কে, এটার সাথে যদি আমরা আই কে ডট করি তাহলে আই প্লাস হচ্ছে 0 ডট জে প্লাস 0 ডট কে। একটু মনে রাখো বাচ্চারা, ইকুয়াল টু যেই কথা আমরা বলতে চাই, পি ভেক্টরের মান হচ্ছে, পি ভেক্টরের ভ্যালু দিয়ে লিখলাম, টুপিওয়ালা ভেক্টর আমরা শিখিয়েছিলাম টুপিওয়ালা ভেক্টরের মান হয় 1 গুণন 1 গুণন কজ আলফা। ঠিক আছে, এখন আমাকে বলছে এক্স অক্ষের দিক কোসাইন বাইর করতে, তাহলে কজ আলফাটা লাগবে। খুব মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করো, সেটা হচ্ছে এই যে আই জে কে, আই জে কে, তাহলে কথা কি ছিল, আই এর সাথে আই ডট, জে এর সাথে জে ডট, কে এর সাথে কে ডট, এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড। তাহলে এটা যদি আই এর সাথে সহগ হয় পি এক্স, এটার আই এর সাথে কিছু নাই মানে এক আছে, তাহলে কি হয় বলতো, পি এর সাথে এক যোগ করলে পি এক্স, পি ওয়াই এর সাথে 0 গুণ করলে 0, পি জেড এর সাথে 0 গুণ করলে 0, অর্থাৎ এটার সাথে ওইটা ডট করলে শুধু পি এক্স থাকে, ইকুয়াল টু কত বলতো, পি ভেক্টরের মান ইনটু কত বলতো, কজ আলফা। তাহলে এখান থেকে যদি আমি কজ আলফার মানটা বের করতে চাই, তাহলে কজ আলফা ইকুয়াল টু কি, এক্স এর সহগ বাই কত পি ভেক্টরের ভ্যালু, এক্স এর সহগ বাই কত বলতো পি ভেক্টরের ভ্যালু। তাহলে এখান থেকে যদি আমি কৌণিক ব্যবধান আলফার মান জানতে চাই, তাহলে কৌণিক ব্যবধান আলফা সমান কি দাঁড়াইতেছে, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স পি এক্স বাই কত পি ভেক্টরের ভ্যালু, পি এক্স বাই কত বলতো পি ভেক্টরের ভ্যালু। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। এটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। যারা জুমে যুক্ত আছো মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারবে, আর যারা ফেসবুকে যুক্ত আছো কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারবে। আর যদি কোনো সমস্যা না থাকে ওকে সালকে কমেন্ট করো। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে ওকে সাল লিখে কমেন্ট করো। শুধু একজন বুঝেছে, এস এম রিফাত বুঝেছে, আর কেউ বুঝে নাই? মুবাশিরা বুঝেছে, আমাকে মেসেজ দিয়েছে। এই দুইজন বুঝেছে, আর কি কেউ বুঝো নাই? না বুঝলে আমাকে বলো, কোনো সমস্যা থাকলে বলো।
এর মানে আমি বুঝাতে চেয়েছি কখনো যদি একটা ভেক্টর দেওয়া থাকে সেই ভেক্টরটা কত বলতো, কখনো যদি আমার কাছে একটা ভেক্টর দেওয়া থাকে সেই ভেক্টরটা হচ্ছে pxi pyj pzk, এরকম যদি একটা ভেক্টর দেওয়া থাকে এবং আমাকে যদি বলে সেই ভেক্টরের এক্স অক্ষের দিক কোসাইন, যদি বলে এক্স অক্ষের দিক কোসাইন, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এটা বাইর করব। একই রকম ভাবে যদি আমাকে জিজ্ঞেস করে এক্স অক্ষের কৌণিক ব্যবধান, এক্স অক্ষের যদি কৌণিক ব্যবধান বলে তাহলে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স পি এক্স বাই পি বুঝাবে। আশা করি বুঝতে পেরেছো। আরো সুন্দর করে বুঝিয়ে দেই, যদি এক্স অক্ষের কৌণিক ব্যবধান বলে তাহলে এক্স অক্ষের সাথে কোণ করেছে আলফা, তাহলে এই আলফার কোসাইন তার মানে কজ আলফা, কজ আলফা ইকুয়াল টু কি এক্স অক্ষ মানে আই, আই মানে এক্স অক্ষ বরাবর, তাহলে আই এর সাথে কি আছে পি এক্স, তাহলে যে অক্ষের কৌণিক ব্যবধান চাবে সেই অক্ষের সহগের কে টোটাল ভেক্টরের মান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেই অক্ষের দিক কোসাইন পাবো। এবং কখনো যদি বলে যে সেই অক্ষের কৌণিক ব্যবধান তাহলে কি করব, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স, যেই অক্ষের কৌণিক ব্যবধান বলবে সেই অক্ষের সহগকে পুরা ভেক্টরের ভ্যালু দিয়া, ঠিক আছে, ভ্যালু চিহ্ন দিয়েও লিখতে পারো, চিহ্ন ছাড়াও লিখতে পারো। আশা করি বুঝতে পেরেছো। ঠিক একই রকম ভাবে আমরা যদি আরো সকল অক্ষের কৌণিক ব্যবধান বাইর করতে চাই, আমি যদি আর সকল অক্ষের কৌণিক ব্যবধান বের করতে চাই তাহলে মনে করো আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই তোমাদের জন্য ভালো হবে। মনে করলাম আমার কাছে এ একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে এ এক্স আই, এ একটা ভেক্টর আছে এ ওয়াই জে, এ জেড কে, এ এ একটা ভেক্টর আছে। এই এ ভেক্টরটার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এ এ ভেক্টরটার এক্স অক্ষের নতি বা এক্স অক্ষের কৌণিক ব্যবধান বাইর করো, তাহলে আমরা বলবো এক্স অক্ষের প্রথমে দিক কোসাইন, এক্স অক্ষের দিক কোসাইন কত হবে, দিক কোসাইনকে আমরা কি বলছিলাম কজ আলফা দিয়ে লিখবো। তাহলে কজ আলফা ইকুয়াল টু সূত্র কি ছিল বলতো, যেই অক্ষের বলছে সেই অক্ষের সহগ, তার মানে এর সহগ এ এক্স আর ভাগ কত হবে টোটাল ভেক্টর বা টোটাল ভেক্টরের মান, তার মানে এ এর ভ্যালু। ঠিক আছে। আর যদি কখনো বলি কৌণিক ব্যবধান, যদি আমরা তোমাকে জিজ্ঞেস করি যে এই ভেক্টরটার এক্স অক্ষের কৌণিক ব্যবধান মানে এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, তাহলে এক্স অক্ষের কৌণিক ব্যবধান যদি জিজ্ঞেস করি তাহলে এক্স অক্ষের কৌণিক ব্যবধানকে আলফা দিয়ে লিখবো, সেটা কি হবে কজ ইনভার্স, সেটা কজ ইনভার্স কি হবে এ এক্স বাই কত বলতো এ ভেক্টরের ভ্যালু, এভাবে লিখতে হবে। একই রকম ভাবে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, একই রকম ভাবে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে এই এ ভেক্টরটার, একই রকম ভাবে যদি কেউ জিজ্ঞেস করে যে এ ভেক্টরটার ওয়াই অক্ষ বরাবর কৌণিক ব্যবধানটা কত হবে বা ওয়াই অক্ষের দিক কোসাইনটা কত হবে, তাহলে আমরা কি লিখব, ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের দিক কোসাইন ইকুয়াল টু কি হবে বলতো কস বিটা হবে। কস বিটা ইকুয়াল টু কথা কি ছিল ওয়াই এর সহগ মানে যে সাথে কি আছে এ ওয়াই, এ ওয়াই বাই কত এ ভেক্টরের ভ্যালু। একই রকম ভাবে যদি আমাকে জিজ্ঞেস করে যে ওয়াই অক্ষের কৌণিক ব্যবধান কত হবে, কৌণিক ব্যবধানটাকে আমরা বিটা দিয়ে লিখবো, বিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ওয়াই বাই এ ভেক্টরের ভ্যালু। একই রকম ভাবে আমরা যদি জিজ্ঞেস করি জেড অক্ষের কৌণিক ব্যবধান, আমরা যদি তোমাকে জিজ্ঞেস করি জেড অক্ষের কৌণিক ব্যবধান, সেটাকে আমরা কস গামা দিয়ে লিখবো, সেটাকে আমরা কস গামা দিয়ে লিখবো। কস গামা ইকুয়াল টু কি হবে জেড অক্ষ মানে কি কে, কে এর সাথে কি আছে এ জেড, এ জেড কে আমরা কি করব এ দিয়ে ভাগ দিব। একই রকম ভাবে যদি আমাকে জিজ্ঞেস করে জেড অক্ষের কৌণিক ব্যবধান সেটা কি বলতো, সেটা হচ্ছে গামা, গামা ইকুয়াল টু কি লিখবো বলতো কজ ইনভার্স জেড অক্ষের সহগ এ জেড ভাগ হচ্ছে কি তার ভ্যালু। দেখো বুঝছো নাকি? কারো কোনো প্রশ্ন থাকলে মাইক্রোফোন অন করে আমাকে জিজ্ঞেস করতে পারো। আহমেদ আরাফ, আবারও বললাম তোমার মাইক্রোফোন একটু পরে পরে অন হচ্ছে, মাইক্রোফোন আরেকবার অন করলে তোমাকে আমরা ওয়েটিং রুমে পাঠিয়ে দিব, আর যুক্ত হইতে পারবে না। লাস্ট বার বললাম মনে থাকে যাতে। যারা ফেসবুকে যুক্ত আছো ফেসবুকেই প্রশ্ন করতে পারবে, আর যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার স্যার লিখে কমেন্ট করো সবাই। যদি বুঝে থাকো ক্লিয়ার স্যার লিখে কমেন্ট করো।
এ এক্স বাই এ ভেক্টরের ভ্যালু cos ইনভার্স এ এক্স বাই এ ভেক্টরের মান, cos বিটা হচ্ছে এ ওয়াই বাই এ ভেক্টরের ভ্যালু, বিটা ইকুয়াল টু cos ইনভার্স এ ওয়াই বাই এ ভেক্টরের মান। একই রকম ভাবে cos গামা ইকুয়াল টু এ জেড বাই এ লিখলেও হবে, অথবা যদি চাও এ ভেক্টরের ভ্যালু লিখে দিলেও কোনো সমস্যা নাই। এ যেই কথা এ ভেক্টরের ভ্যালু একই কথা। আমরা ফেসবুকে তোমাদের সাথে একটা লিংক শেয়ার করেছি, সেই লিংকের মাধ্যমে তুমি চাইলেই তোমার অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করে ফেলতে পারো, অথবা আমরা এখানেও একটা লিংক শেয়ার করলাম, সেই লিংকের মাধ্যমে তুমি অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করে নিবে। ঠিক আছে, একটা উদাহরণ দিলে হয়তো বা তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। ডট প্রোডাক্টটা একটা উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হবে। যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, আমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে, মনে করলা বি একটা ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টরের মান হচ্ছে 2i প্লাস 23j মাইনাস 3k, এরকম একটা ভেক্টর দেওয়া আছে। আমাকে প্রশ্ন করা হলো এই ভেক্টরটার জেড অক্ষের নতি কত। তাহলে আমাকে যদি প্রশ্ন করে এই ভেক্টরটার জেড অক্ষের নতি, তাহলে জেড অক্ষের নতি বলতে আমরা জেড অক্ষের সাথে কোনকে আমরা শিখেছিলাম গামা দিয়ে লিখি আমরা, সেটা হচ্ছে cos ইনভার্স জেড অক্ষের সহগ। ঠিক আছে, যেহেতু বি ভেক্টর তাহলে ভি জেড বাই বি, তাহলে cos ইনভার্স বি বি জেড মানে হচ্ছে -3, আর বি মানে হচ্ছে √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। দেখো বুঝছো নাকি? তাহলে এখানে মান বসাই দিবা এত ডিগ্রি। মান যদি ডিগ্রিতে না বসাইতে না চাও, যদি শুধু এরকম লেখা দাও যে cos ইনভার্স, মনে করলা উপরে আসলো -3 আর নিচে আসলো 4, 4 আর 9 হচ্ছে 13, 13 আর 9 হচ্ছে 13 আর 9 হচ্ছে 22, তাহলে -3/√22 এরকম যদি লিখে দাও কোনো সমস্যা নাই, এটাই অ্যান্সার। আর যদি তুমি এটাকে ডিগ্রিতে নিয়ে যাও, এত ডিগ্রি লিখে দাও, তারপরেও আমার কোনো সমস্যা নাই। তার মানে আমি যদি একটু ক্যালকুলেটর ইউজ করি, -3 কে আমি যদি কি করি বলতো, √22 দিয়ে ভাগ দেই, সেটাকে যদি cos ইনভার্স করি, -3 কে আমরা যদি √22 দিয়ে ভাগ দেই, সেটাকে যদি আমরা কি cos ইনভার্স করি, আসতেছে আমার কাছে 129.76 ডিগ্রি। ঠিক আছে, এটা অ্যান্সার লেখলেও সমস্যা নাই, এটা অ্যান্সার লেখলেও সমস্যা নাই, এটা অ্যান্সার লেখলেও সমস্যা নাই। দেখো বুঝছো নাকি? কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে জানিয়ে দাও, আর বুঝতে সমস্যা না হলে মাইক্রোফোন অন করতে হবে না, কমেন্টে লিখতে হবে। ওকে স্যার লিখলে হবে। হ্যাঁ আরাব স্যার বলো। জেড অক্ষের এই নতি বলতে কি জেড অক্ষের সাথে যে কোণ করছে সেটাকেই বোঝায়? জি 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 জি। ওকে স্যার। একই রকম ভাবে আমি যদি তোমাকে জিজ্ঞেস করতাম এই ভেক্টরটার, একই রকম ভাবে আমি যদি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে স্যার আমার কাছে যে ভেক্টরটা আছে, আমার কাছে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটার ওয়াই অক্ষের দিক কোসাইন যদি জানতে চাই, ওয়াই অক্ষের দিক কোসাইন, তাহলে ওয়াই অক্ষের দিক কোসাইনকে আমরা কি দিয়ে লিখি মনে আছে নাকি তোমাদের? আমি জানি না, cos বিটা দিয়ে লিখি আমরা। cos বিটা ইকুয়াল টু কি ছিল? জেড অক্ষের সহগ। তাহলে বি ভেক্টর যেহেতু, তাহলে বি ওয়াই বাই বি ভেক্টরের মান, তাহলে বি ওয়াই বলতে এখানে কি বোঝাচ্ছে? 3, আর বি ভেক্টরের মান কি পেয়েছি? √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে কত? 3/√22, এটাই অ্যান্সার। একই রকম ভাবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমার কাছে যেই ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টরটার জেড অক্ষ বরাবর, আমার কাছে যেই ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টরটার জেড অক্ষ বরাবর কৌণিক ব্যবধান যদি জিজ্ঞেস করে কেউ, যে সেই ভেক্টরটার জেড অক্ষ বরাবর কৌণিক ব্যবধান, জেড অক্ষ
অক্ষের কৌণিক ব্যবধান সেটাকে আমরা কি দিয়ে লিখি বাচ্চারা? সেটাকে আমরা গামা দিয়ে লিখি। গামা ইকুয়াল টু কি শিখিয়েছিলাম? কজ ইনভার্স বি জেড বাই কত? বি। ঠিক আছে, তাহলে কজ ইনভার্স তো থাকলোই, জেড অক্ষ তো মনে হয় একটু আগেই করেছি। এক্স অক্ষের যদি কৌণিক ব্যবধান করি তাহলে কি হয় বলতো? বি এক্স বাই কত? বি। তাহলে কজ ইনভার্স বি এক্স এর মান 2 আর বি এর মান √22। এতটুকু অ্যান্সার লিখলেও হবে। এর মানটাও যদি বের করে দাও তারপরে আমার কোনো সমস্যা নাই। দেখো বুঝছো নাকি? বুঝে থাকলে জানাও, না বুঝে থাকলেও জানাইতে পারো। স্যার এক্স অক্ষরটা আমরা আলফা দিয়ে না প্রকাশ করি? হুম 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 আমি যে প্রথমে জেড লিখছিলাম তো সেজন্য ভুলে জেড লিখে দিছি, এটা আসলে আলফা হবে। নিশ্চয়ই বুঝেছো। কঠিন কিছু না, সবকিছুই সহজ জিনিস। স্কেলার গুণন নিয়ে আরেকটা কথা বলতে হবে তোমাদের সাথে, সেটা হচ্ছে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত। দুইটা ভেক্টর যদি লম্ব হইতে হয়, এই যে দুইটা ভেক্টর লম্ব লম্ব হইতে হইলে আন্দার বাই কানাও বুঝে মধ্যবর্তী কোণ যেটা সেটা 90 ডিগ্রি হইতে হবে। তাহলে মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, এটা যদি এ ভেক্টর হয় আমার, আর এইটা যদি আমার কাছে বি ভেক্টর হয়, তাহলে এ আর বি কে যদি ডট করি সেটা কি দাঁড়াবে বলতো? এ বি কস থিটা। ঠিক আছে, আর যেহেতু এখানে থিটার মান 90 ডিগ্রি, তাহলে এ বি কস 90। নোট স্যার শিখাইছিল কস 90 এর মান 0, জিরোর সাথে পৃথিবী গুণ করলেও 0। তার মানে বাচ্চারা কখনো যদি আমাকে বলে যে আমার কাছে দুইটা ভেক্টর আছে, সেই দুইটা ভেক্টর পরস্পর লম্ব, তাহলে আমরা বুঝে নিব সেই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হবে। আমাকে যদি কেউ বলে দুইটা ভেক্টর নির্ণয় করলাম, সেই দুইটা ভেক্টর পরস্পর লম্ব, তাহলে অবশ্যই তাদের ডট প্রোডাক্ট কি হবে? 90 ডিগ্রি 0 হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখো। তাহলে আমাকে যদি কোনো ভেক্টর দিয়ে বলে প্রমাণ করো এই এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব, তাহলে আমি প্রমাণ করব এই দুইটা ভেক্টর এর মধ্যবর্তী যে ডট প্রোডাক্ট আছে সেই ডট প্রোডাক্ট কি হবে বলতো? 0 হবে। নিশ্চয়ই বুঝেছো আমার কথা। যারা ফেসবুকে ক্লাস করছো তারাও নিশ্চয়ই বুঝেছো। তারপরেও কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আপাতত মনে হচ্ছে তোমাদের কোনো সমস্যা নেই। এখন তোমরা আমাকে তোমাদের হোমওয়ার্ক ঘটিত সমস্যাগুলো জানাতে পারো। ঠিক আছে, এখন আমাকে তোমরা তোমাদের হোমওয়ার্ক ঘটিত সমস্যাগুলো আমাকে জানাতে পারো। সলভের জন্য যেগুলো ছিল তার মধ্যে 7 নাম্বারটা একটু বুঝাই দেন স্যার। ফর প্রবলেম সলভিং যেটা ছিল। হ্যাঁ, হোমওয়ার্কের যে প্রবলেম গুলো আছে সেগুলো কমেন্টে লিখো। আমরা আগে লিখবো সবগুলো, তারপরে সমাধান করে দিব। ঠিক আছে, হোমওয়ার্কের যে সমস্যাগুলো আছে সেগুলো সব কমেন্টে লিখো, তারপরে আমরা একবারে সমাধান করে দিব। প্রবলেম প্র্যাকটিস সব একবারে লিখবা, আলাদা আলাদা লিখবা না। প্রবলেম প্র্যাকটিস, যার প্রবলেম এক কথায় লিখবা, আলাদা আলাদা লিখার সময় নাই। প্রবলেম 3-7, ক্রিয়েটিভ 2, সিকিউ 1-2 এই সমস্যা। মুবাশশিরা তুমি প্রাইভেট মেসেজ দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এভরিওয়ান দিয়ে মেসেজ দাও যাতে সবাই বুঝে যে তোমার কি প্রবলেম। 3 নাম্বার 7 নাম্বার ক্রিয়েটিভ 1-2। প্রবলেম 3,
CQ12 ফর প্র্যাকটিসে কারো সমস্যা নাই? ফর প্র্যাকটিসে কারো সমস্যা নাই? ফর প্র্যাকটিসের 5-7 এগুলো ছাড়া কি কারো প্রবলেম আছে? এগুলো ছাড়া যদি কারো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাও, আর প্রবলেম না থাকলে নো স্যার লিখে কমেন্ট করো। প্রবলেম 6-7 ফর প্র্যাকটিসের 7। প্রবলেম 6 সমস্যা বলছে, ফর প্র্যাকটিসের 7 সমস্যা বলছে। এছাড়া যদি আর কারো প্রবলেম না থাকে নো স্যার লিখে কমেন্ট করো। আচ্ছা, তাহলে ধরে নিলাম আর কারো কোনো প্রবলেম নেই। ওকে স্যার, আচ্ছা তাহলে আমরা প্রবলেম থেকে শুরু করি। প্রবলেম 3 নম্বরে যাই। প্রবলেম 3 নম্বরে যাই আগে। আমাকে বলা হয়েছে 3 নাম্বারটার মধ্যে, তোমরা যদি একটু দেখো মনোযোগ দিয়ে, আমাকে 3 নাম্বারে বলা হয়েছে যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, এ এবং বি পরস্পর সমান্তরাল হলে এ এর দিকে বি এর লম্ব বিক্ষেপ কি? এ এর দিকে বি এর লম্ব বিক্ষেপ কি? তাহলে নূর স্যার বলছিল যার লম্ব বিক্ষেপ তার cos থিটা, তাহলে কার লম্ব বিক্ষেপ? বি এর লম্ব বিক্ষেপ। তাহলে সূত্রটা কি হবে? বি cos থিটা। এবং নূর স্যার তোমাদেরকে এও শিখিয়েছিল বি cos থিটা মানে এ ডট বি বাই কত এ। তাহলে এ ডট বি এর মানটা কত হবে? আমার কাছে এ ভেক্টর আছে এ এক্স বি এক্স, তাহলে 2 গুণ 2 প্লাস কত এ ওয়াই বি ওয়াই, 3 গুণ -2 প্লাস হচ্ছে এ জেড বি জেড -6 গুণন -1, আর নিচে হচ্ছে এ ভেক্টরের ভ্যালু। তাহলে এ ভেক্টরের ভ্যালু যদি হয় তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো আমাকে? এ এ ভেক্টরের ভ্যালু 2 স্কয়ার 3 স্কয়ার -6 স্কয়ার। ঠিক আছে, এই মান যদি বের করতে চাই তাহলে উপরে আসে কত? 4 4 মাইনাস 6 মাইনাস 6 কে 6 6 বাই হচ্ছে √4 4 6 6 36 36 আর 4 40 3 3 9 49। তাহলে কি দাঁড়াইলো বলতো? উপরে হচ্ছে 4 নিচে হচ্ছে 7, এটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু এখানে অ্যান্সার আসছে 3। ঠিক আছে, এখানে অ্যান্সার আসছে 3। ঠিক আছে, অ্যান্সার কিন্তু 4/7 আসার কথা, কিন্তু অ্যান্সার আসছে 3। কেন 3 আসছে এটার ব্যাখ্যা আমরা এখন দিব না, ক্রস গুণ শিখে দিব, ক্রস গুণন শিখে দিব যে এই অঙ্কটার মধ্যে এইখানে আমরা আমাদের নিয়মে অঙ্ক করার পরে বি cos থিটার মধ্যে মান আর এ ডট বি বাই এর মধ্যে মান বসাইলে মানটা সেম আসার কথা, কিন্তু জায়গার চিত্র অনুযায়ী এই জায়গার অঙ্ক অনুযায়ী আমরা যে করলাম সেই অঙ্কটার মধ্যে মানটা আসছে কি বলতো? মানটা কিন্তু আমার যা আসা উচিত ছিল তা আসে নাই। 4/7 এটাই একুরেট আনসার, এটাই হবে আনসার, কিন্তু 3 আনসারটা হয় নাই। ঠিক আছে, এখানে খেয়াল করে থিটার মানটা আমি একটু বলে নেই, তোমার কথা নিব স্যার, একটু শোনো।
থিটার মানটা এখানে 0 ডিগ্রি এই জন্য বসানো হয়েছে কারণ আমরা জানি সমান্তরাল ভেক্টর মানে তাদের মধ্যবর্তী কোনো কোণ থাকবে না, অর্থাৎ থিটার মান হবে 0 ডিগ্রি, সেজন্য এখানে 0 ডিগ্রি বসাইছে। এইখানে একটু ভেজাল আছে, এই ভেজালটা কি আছে সেটা আমরা এখন শিখবো না, সেটা আমরা তোমাদের ক্রস গুণন শিখানোর পরে শিখবো। তাহলে আপাতত এই প্রশ্নটার অ্যান্সার হবে 4/7। হ্যাঁ স্যার বলো। স্যার আর এখানে আমরা ওই লম্ব অভিক্ষেপ যখন বের করতে বলে তখন তো আমাদের এই সূত্রটা বাদে আমরা স্কেলার গুণফলের সূত্র ইউজ করে তো আমরা বের করতে পারি অভিক্ষেপ। কোন স্কেলার গুণফলের সূত্র? না ওই একটা সূত্র আছে না যে এ বি প্লাস ই, প্রত্যেকটা যে আই যে কে তার প্রত্যেকটা মানের সাথে গুণ করে যেটা করা হয় সূত্রটা ইউজ করলাম। আর আমি তো এটাই ইউজ করলাম। না এটা না, এটা আমি এটার কথা বলতেছিলাম না, আরেকটা যে সূত্র আছে সেটা কথা বলতেছিলাম। ওইটার সূত্রই তো এই যে ইউজ করছি না, এই যে ডট বি, এই যে না এক্স। এটা না, এটা বাদে কি যে এ বি cos থিটা সমান সমান এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই, ওই তারপর ওই সূত্রটা, ওইটার ওখানে আমরা তো বি cos থিটা মানে এর অভিক্ষেপ না, তো সেক্ষেত্রেই সেটা ইউজ করে সেটা আমি বলছিলাম। আসলে তুমি আমার কথা বুঝতে পারতেছো না, আমি তো ওইটাই ইউজ করছি, তুমি যে যার যে সূত্রটা বলছো আমি তো সেটাই ইউজ করেছি। হয়তো বুঝিনি এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড। আমি স্যার, খালি বুঝিনি। কি নাই, তুমি কি ক্লিয়ার হয়েছো? আর বুঝেছো আমার কথা? ক্লিয়ার হয়েছে। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, ইউজ করছি, আমি খালি লিখি নাই, ঠিক আছে। তুমি যখন অনেক অঙ্ক করবে একসাথে তখন তোমার লিখতে হবে না, তুমি এখন এখন নিজেই বুঝো এখন অঙ্কগুলি। আচ্ছা যাই হোক, তাহলে অ্যান্সার মেইনলি এটাই হবে। এখানে এটা ভুল করছে, কনসেপচুয়ালি ভুল নাই, ওরা বলছে সমান্তরাল, আমি থিটার মান 0 ডিগ্রি বসাইছি, কনসেপচুয়ালি ভুল নাই, কিন্তু আমার অ্যান্সার এটাই হবে। এখানে একটু ভুল আছে, কিন্তু সেই ভুলটা কি এটা আমি এখন বলবো না তোমাদেরকে, তোমরা আপাতত এটা মনে রাখো, আমরা ইনশাল্লাহ তোমাদেরকে পরে বলবো এটা যে আমার আসলে কি ভুল হয়েছিল, মনে রাখো। আচ্ছা যাই হোক, তাহলে এটা আমরা মুছে দিলাম। আমরা কোথায় চলে যাব? আমরা 5 নম্বরে চলে যাব। 5 নম্বর আসো। এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? এখন হয়তোবা উত্তর পেয়ে গিয়েছো। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি তোমাকে একটু আগে শিখিয়েছিলাম দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত। আমাকে বলছে এম এর মান কত হলে এরা পরস্পর কি হবে বলতো? লম্ব হবে। নূর স্যার শিখিয়েছিল যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব তখনই হবে যদি তাদের ডট প্রোডাক্ট 0 হয়, মনে আছে? মাত্র শিখাইলাম না? তাহলে এ ডট বি ইকুয়াল টু 0 হইলেই তারা কি হবে বলতো? লম্ব হবে। যেহেতু বলে দিছে লম্ব, সেহেতু প্রশ্ন মতে এ ডট বি ইকুয়াল টু 0। আর এ ডট বি মানে কি শিখিয়েছিলাম? এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড। এই মান বসাইছি, বসাই আমরা ক্যালকুলেশন করছি, ঠিক আছে। এম যেহেতু একটা কি করছে বলতো? মিডল টার্ম করছে, তাহলে অ্যান্সার হবে দুইটা, একটা কি +2 আর একটা -1। তার মানে এম এর মান +2 হইলেও তারা লম্ব হবে, এম এর মান -1 হলেও তারা লম্ব হবে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর প্রশ্ন না থাকলে ওকে স্যার লিখে কমেন্ট করো। আচ্ছা 5 নাম্বার হইলো। 7 নাম্বারটা, আচ্ছা 7 নাম্বারটা আমি করে দিব। 7 নাম্বারটা করে দিব আমরা। সাত নাম্বারটা আমরা করে দিতে চাই তোমাদেরকে। খুব মনোযোগ দিয়ে আমি বলবো, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করবা এবং বুঝার চেষ্টা করবা। আমাকে একটা প্রশ্ন করছে ওরা, প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম যে আমার কাছে এমন একটা একক ভেক্টর জানতে চেয়েছে ওরা, এমন একটা একক ভেক্টর নির্ণয় করো, এমন একটা একক ভেক্টর নির্ণয় করো যা এক্স ওয়াই তলের সমান্তরাল। কোন তলের সমান্তরাল? এক্স ওয়াই তলের সমান্তরাল। বুঝার চেষ্টা করো, অঙ্ক বুঝো, অঙ্ক শিখো। এক্স ওয়াই তলের সমান্তরাল এবং এই যে একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের লম্ব, ঠিক আছে। আমার কাছে অক্ষ ব্যবস্থার মধ্যে অক্ষ হয় তিনটা, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। এই তিনটা মিলে একটা অক্ষ হয়। তিনটা অক্ষ নিয়ে বা তিনটা অক্ষ বরাবর উপাংশ থাকলে একটা ভেক্টর হয়।
আমরা বলেছিলাম ভেক্টরটা দ্বিমাত্রিক হইতে পারে, ভেক্টরটা ত্রিমাত্রিক হইতে পারে, ভেক্টরটা একমাত্রিক হইতে পারে। মানে কি একটা ভেক্টর শুধু এক্স অক্ষ বরাবরও যাইতে পারে, একটা ভেক্টর একটা তল বরাবরও যাইতে পারে, একটা ভেক্টর ত্রিমাত্রিক ভেক্টরও হইতে পারে। ঠিক আছে, আমরা এটা বলছিলাম। কিন্তু তল তল বলতে কি বুঝো তোমরা? তল মানে কি দুইটা ডাইমেনশন থাকবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ জেড অক্ষ, জেড অক্ষ এক্স অক্ষ। মানে এরকম আর কি। তল মানে হচ্ছে দুইটা ডাইমেনশনের বেশি থাকতে পারবে না। তল মানে হচ্ছে একটা সমতল। যেমন এই যে আমার এই বোর্ডটা, ঠিক আছে, একটা এক্স অক্ষ আছে, একটা কি আছে ওয়াই অক্ষ আছে, এই একটা সমতল, এটার নামই হচ্ছে কি বলতো একটা তল। তাহলে প্রশ্ন কি করেছে, এক্স ওয়াই তলের সমান্তরাল একটা ভেক্টর লাগবে। মনে রাখবা, কখনো যদি কোনো তলের সমান্তরাল কোনো ভেক্টর বলে, তাহলে সেই তল বরাবর ভেক্টরের মান থাকতে হবে। মানে কি আমার কাছে অক্ষ হচ্ছে তিনটা, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, কিন্তু এখানে আমাকে প্রশ্ন বলছে কি এক্স ওয়াই তলের সমান্তরাল। এক্স ওয়াই তলের সমান্তরাল মানে হচ্ছে সেই ভেক্টরটার মধ্যে এক্স এবং ওয়াই এর মান থাকবে, জেড এর মান থাকবে না। কোন থাকবে? আবারও বুঝিয়ে দেই, আবারও বলি, খুব মনোযোগ দিয়ে অঙ্কটা বোঝার চেষ্টা করো। এটা কিন্তু তোমাদের একটা ইউনিভার্সিটিতেও আসছিল এই অঙ্কটা, হুবহু এই অঙ্কটা একটা ইউনিভার্সিটিতেও আসছিল। অঙ্কটার মেইন কনসেপ্টটা কি? অঙ্কের মেইন কনসেপ্ট হচ্ছে আমাকে বলা হয়েছে এক্স ওয়াই তলের সমান্তরাল একটা ভেক্টর। তাহলে মনে রাখো, আজকে শিখাই সারা জীবন মনে রাখবা, যেই তলের সমান্তরাল বলবে সেই তল বরাবর মান থাকবে, অন্য কোনো মান থাকবে না। মানে কি তোমাকে যদি আমি কখনো এক্স ওয়াই তলের সমান্তরাল ভেক্টর বলি, তাহলে শুধু এক্স এবং ওয়াই থাকবে, জেড থাকবে না। আমি যদি ওয়াই জেড তলের সমান্তরাল বলি, তাহলে ওয়াই আর জেড থাকবে, এক্স থাকবে না। মন থাকবে? তাহলে এখানে আমাকে বলছে এক্স ওয়াই তলের সমান্তরাল, তার মানে আমার কাছে যেই ভেক্টরটা আছে সেই ভেক্টরটার মধ্যে এক্স এবং ওয়াই এর মান থাকবে, জেড এর মান থাকবে না। তাহলে আমি এক্স এবং ওয়াই তলের বা এক্স ওয়াই অক্ষে বরাবর বা এক্স ওয়াই তলের সমান্তরাল আমি একটা ভেক্টর ধরে নিই। তাহলে ধরে নিলাম, ধরি এক্স ওয়াই তলের সমান্তরাল ভেক্টর এক্স ওয়াই তলের সমান্তরাল একটা ভেক্টরকে ধরলাম আমি এ। সেটা হচ্ছে কি এক্স আই প্লাস হচ্ছে ওয়াই জে। কথা কি শিখেছিলাম? এক্স ওয়াই তল বলছে সেজন্য এক্স আছে আর ওয়াই আছে, কি নাই? জেড নাই। কেন জেড নাই? কারণ কি ওয়াই জেড তলের সমান্তরাল বলে নাই। আবার যদি ওয়াই জেড বলতো তাহলে ওয়াই থাকতো আর জেড থাকতো, এক্স থাকতো না। মনে রাখো। আচ্ছা, তারপরে এখানে একটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, ধরে নিলাম এই ভেক্টরটাও বি। তাহলে বি ইকুয়াল টু ধরে নিলাম 2i মাইনাস 2j প্লাস 6k। এ আর বি দুইটা ভেক্টর দেওয়া আছে। আমাকে বলা হয়েছে এর সাথে সমকোণে অবস্থিত, মানে এক্স ওয়াই তলের যে সমান্তরাল ভেক্টরটা সেটা হচ্ছে এটার সাথে কিভাবে অবস্থিত, সমকোণে অবস্থিত। যেহেতু সমকোণে অবস্থিত বলছে, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এ ডট বি ইকুয়াল টু 0। কেন? কারণ এই ভেক্টরটা আর এই ভেক্টরটা বলেই দিছে ওরা সমান সমকোণ। তাহলে নূর স্যার শিখাইছিল সমকোণ হইলে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়। তাহলে এ আর বি এর ডট প্রোডাক্ট ইকুয়াল টু কি লিখেছি? 0 লিখেছি। আচ্ছা, খেয়াল করো, তাইলে আমরা কি লিখতে পারি? এ এক্স বি এক্স। তাহলে এ এক্স এর সাথে কি হবে? এক্স আর 2, তাহলে 2x মাইনাস কি লিখতে পারি? 2y। আর ওইখানে জেড নাই, মানে কিছু নাই, মানে 0 আছে। 0 এর সাথে 6 গুণ করলে 0 হবে, ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি? 2x মাইনাস 2y ইকুয়াল টু 0 লিখতে পারি। তার মানে x ইকুয়াল টু y লিখতে পারি। নিশ্চয়ই আমার কথা বুঝেছো? আবার প্রথম থেকে বলতে চাই, আমাকে বলা হয়েছে এমন একটি একক ভেক্টর, আমি কিন্তু এই জায়গাটার কাছে আসি নাই এখনো, আসবো, চিন্তা নাই। এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যা এক্স ওয়াই তলের সমান্তরাল। কোন তলের সমান্তরাল? এক্স ওয়াই তলের সমান্তরাল এবং এই ভেক্টরের সাথে কি লম্ব। তাহলে আমি কি করছি? এক্স ওয়াই তলের সমান্তরাল একটা ভেক্টর নিয়েছি। তাহলে প্রশ্নের মধ্যে বলে নাই কিন্তু এই ভেক্টরের সাথে এটা লম্ব। আমাকে বলা হয়েছে এই ভেক্টরের যে একক ভেক্টর আছে তার সাথে এই ভেক্টরটা কি লম্ব। মনোযোগ দিয়ে কথা শুনো, একক ভেক্টরের সাথে যদি লম্ব হয় তাহলে ভেক্টরের সাথে লম্ব হবে। কারণ আমরা বলছিলাম যে এই বরাবর যদি ভেক্টর হয় এটা, এটার একক কাইটা নিলেই সেটা একক ভেক্টর হবে। তাহলে এই রেখাটার সাথে যদি লম্ব হয় এতটুকের সাথেও কি হবে বলতো? লম্বই হবে, মনে রাখো। আচ্ছা, তাহলে আমি এক্স ওয়াই তলের একটা সমান্তরাল ভেক্টর নিছি যেখানে এক্স আছে আর ওয়াই আছে, জেড নাই। কেন? বইলেই দিছে এক্স ওয়াই তলের সমান্তরাল। তারপরে আমাকে বলা হয়েছে আরেকটা ভেক্টর দেওয়া আছে, ওইটারও আমি ধরে নিছি বি। ঠিক আছে,
এখন এই এ আর বি বলছে লম্ব, সেজন্য প্রশ্ন মতে লিখছি এ ডট বি ইকুয়াল টু 0। এখানে সূত্র ফেলে দিচ্ছি এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। ঠিক আছে, যেহেতু এ জেড নাই সেহেতু কিছু নাই মানে 0, 0-র সাথে 6 গুণ করলে 0ই হবে। তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক পাইলাম, এক্স ইকুয়াল টু ওয়াই। এইখানে আমাকে বলা হয়েছিল এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যা এক্স ওয়াই তলের সমান্তরাল। তাহলে এক্স ওয়াই তলের সমান্তরাল ভেক্টর হচ্ছে এইটা। আমাকে বলেন নাই এক্স ওয়াই তলের সমান্তরাল ভেক্টর নির্ণয় করো, আমাকে বলা হয়েছে এক্স ওয়াই তলের সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। তাহলে নূর স্যার তো ছোট কাল থেকেই তোমাকে করে শিখাই আনতেছে কোন ভেক্টরের একক ভেক্টর বাই করতে হলে কি করতে হয় বলতো, সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিতে হবে। তার মানে আমরা কি করতে পারি, এ ভেক্টরের যদি সমান্তরাল একক ভেক্টর বাই করতে চাই ক্যাপ দিয়ে বুঝায়, তাহলে আমরা কি করব, এ ভেক্টরকে তার কি দিয়ে ভাগ দিব, মান দিয়ে ভাগ দিব। তাহলে এ ভেক্টরটা কত, এ ভেক্টরটা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এ ভেক্টরটা হচ্ছে xi প্লাস yj। তাহলে এ ভেক্টরটা হচ্ছে xi প্লাস কত yj, আর এ ভেক্টর বরাবর একক ভেক্টর বাই করতে হইলে এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিব। মানটা কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আই এর সহগের বর্গ জে সহগের বর্গ। খেয়াল করে দেখো বাচ্চারা, তাহলে এক্স ওয়াই পাই, এক্স আই পাইলাম, ওয়াই জে পাইলাম, আর নিচে কি হইলো রুট ওভার আই এর সহগের বর্গ। আচ্ছা একটু খেয়াল করে দেখো, এখানে আমাকে এক্স এবং ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক দেখাই দিছিল কি এক্স আর ওয়াই সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো বাচ্চারা, সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়াই এর পরিবর্তে কিন্তু আমরা চাইলেই এক্স লিখে দিতে পারি। কেন লিখে দিতে পারি, কারণ এক্স আর ওয়াই তো সমানই, তাহলে এক্স লিখে দিলাম, আর নিচে কি এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখে দিতে পারি। নিশ্চয়ই বুঝতেছো আমার কথা। এখন আমি যদি কি করি বলতো, এক্স কমন নেই, আমি যদি কি করি এক্স কমন নেই, তাহলে উপরের থেকেও এক্স কমন যাবে, আই প্লাস জে লিখতে পারবো, আর নিচে কি এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার, 2x স্কোয়ারের রুট করলে রুট 2 ইন্টু এক্স হবে। এই এক্স আর ওই এক্স কেটে দিলাম, কেটে দেওয়ার পরে খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবা, কেটে দেওয়ার পরে এখানে কি হলো, কেটে দেওয়ার পরে এখানে হইলো হচ্ছে 1/√2 আই প্লাস জে। ঠিক আছে, আর একটা জিনিস সবসময় মনে রাখবা, কখনো যদি লম্ব একক ভেক্টর বলে, লম্ব একক ভেক্টর বলে, লম্ব কিন্তু দুই প্রকার। একটা কি বাইরের দিকে, যেমন আমার এই হাতের উপর লম্ব হইতে পারে দুই ধরনের, একটা হচ্ছে বাইরের দিকে এক লম্ব, আরেকটা হইতে পারে ভিতরের দিকে লম্ব। ঠিক আছে, এই হাতের বাইরের দিকে লম্ব হইতে পারে, এই হাতের ভিতরের দিকে লম্ব হইতে পারে। বাইরের দিকে লম্ব হইলে যদি কি হয় বলতো, পজিটিভ হয়, ভিতরের দিকে লম্বটা কি হবে, নেগেটিভ। তার মানে কখনো যদি আমি তোমাকে বলি লম্ব বরাবর ভেক্টর বাই করতে বা একক ভেক্টর বাই করতে, তাহলে লম্ব বরাবর একক ভেক্টরের ক্ষেত্রে এখানে অবশ্যই প্লাস মাইনাস দিতে হয়। কেন প্লাস মাইনাস দিতে হয়, কারণ একটা লম্ব বাইরের দিকে, আরেকটা লম্ব কোন দিকে, ভিতরের দিকে। তাহলে খেয়াল করে দেখো বাচ্চারা, খুব মনোযোগ দিয়ে আবার অঙ্কটা দেখো, কোন জায়গাটা বুঝো নাই আমাকে জানাও, আমি দরকার হলে আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। দেখো একটু জটিল অঙ্ক, কিন্তু অসম্ভব অঙ্ক না। বাচ্চারা কি বুঝেছো, বুঝলে ওকে স্যার লিখে কমেন্ট করো, বা ক্লিয়ার স্যার লিখে কমেন্ট করো। যারা ফেসবুকে যুক্ত আছো তারাও যদি কোনো সমস্যায় ভুগো আমাকে জানাতে পারো।
নিশ্চয়ই বুঝেছো বাচ্চারা? ওকে, তাহলে এখান থেকে আমরা 7 নাম্বার প্রবলেমটাও তোমাদের সমাধান করে দিতে পারলাম। আচ্ছা, তাহলে 7 নাম্বার প্রবলেম গেলে আমাদের আর কি প্রবলেম রয়েছে? আমাকে বলা হয়েছে হচ্ছে প্রবলেম 3, 7, 6। 3 প্রবলেম সমাধান হয়েছে, 7 সমাধান হইলো, 6 দেখবো। আচ্ছা, তারপরে সিকিউ 1, 2 ফর প্র্যাকটিসের 5, 7। ফর প্র্যাকটিসের 5 করে ফেলেছি আমরা। 6 নাম্বার বলছে যে একটি কণার উপর এফ বল হলে সরণ আর হলে সম্পাদিত কাজ কত? কাজের ক্ষেত্রে ছোটকালে একটা সূত্র মুখস্থ করছো তোমরা, মনে আছে নাকি জানি না, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এটাকে চিনছো কি? এ বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি হইলে এফ এস কস থিটা হইলে এফ ডট এস হবে। এস কে এখন আমরা আর দিয়ে লিখতে পারি, তাহলে এফ ডট আর লিখবা। তাহলে আর দেওয়া আছে আর এফ দেওয়া আছে, দুইটা ডট প্রোডাক্ট করবা, কি তো কাজ বের হয়ে যাবে। আচ্ছা, ফর প্র্যাকটিসের 5 নাম্বারটা যদি দেখতে চাও, ফর প্র্যাকটিসের 5 নাম্বারটা যদি দেখতে চাও, 5 নাম্বার কি বলেছে? এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে। আমাকে প্রশ্ন করা হয়েছে এ এবং বি যদি পরস্পর লম্ব হয়, লম্ব মানে 90 ডিগ্রি কোণ, লম্ব মানে কত কোণ? 90 ডিগ্রি কোণ। তাহলে আমাকে প্রশ্ন করা হয়েছে এ বি পরস্পর লম্ব হইলে এ এর দিকে বি এর লম্ব বিক্ষেপ কত? এ এর দিকে বি এর লম্ব বিক্ষেপ নূর স্যার শিখিয়েছিল যার লম্ব বিক্ষেপ তার cos থিটা। তাহলে আমরা যদি এখানে বি cos থিটা বাইর করতে চাই, বি এর মান যাই হোক, cos যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, cos 90 এর মান 0, 0 সাথে পৃথিবী গুণ করলেও 0। ঠিক আছে, আর অঙ্ক করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দেখো, বুঝছো নাকি? নিশ্চয়ই বুঝতে পেরেছ। আচ্ছা, আর 7 নম্বরের সমস্যা বলেছ প্রবলেম 7 আর ফর প্র্যাকটিসের 7 হুবহু এক। প্রবলেম 7 ফর প্র্যাকটিসের 7 হুবহু এক। আশা করব কারো প্রবলেম হবে না। তারপরেও যদি প্রবলেম হয় আমি করে দিতে পারি, চাইলে তোমরা যদি 7 নাম্বারটা করে দিতে হয়। দেখো 7 নাম্বারটা কি বলা হয়েছে। একই অঙ্ক, খেয়াল করে দেখো, আমার কাছে এ একটা ভেক্টর দেওয়া আছে, এক্স জেড তলের সমান্তরাল ভেক্টর। যেহেতু এক্স জেড তলের সমান্তরাল ভেক্টর বলছে, সেটাকে যদি আমি বি ভেক্টর ধরি, কারণ এটা এ দেওয়া আছে, মিল করে ধরলাম বি ইকুয়াল টু, নূর স্যার শিখিয়েছিল যেই তলের সমান্তরাল বলবে সে থাকবে, অন্য কেউ থাকবে না। তার মানে সেটা হবে এক্স আই প্লাস কি জেড কে। ওয়াই নাই কেন? এখানে ওয়াই আছে নাই, সেজন্য এখানেও ওয়াই নাই। ঠিক আছে, কথা কি ছিল? এরা পরস্পর লম্ব। তাহলে প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে এ ভেক্টর আর বি ভেক্টর কি হবে? 0 হবে। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে কথা কি ছিল? এ এক্স বি এক্স, তাহলে 2x। তারপরে এ ওয়াই বি ওয়াই, তাহলে কি হয় বলতো? 0। কেন? কারণ এখানে তো ওয়াই নাই, এখানে কি মাইনাস কে, তার মানে কি মাইনাস কে মাইনাস জেড, তাহলে কি হয় বলতো? মাইনাস জেড ইকুয়াল টু 0। তার মানে কি লিখতে পারি? 2x ইকুয়াল টু জেড। ঠিক আছে, কিন্তু আমার তো এই ভেক্টর বাইর করতে বলে নাই, এর একক ভেক্টর বাইর করতে বলছে। তাহলে এর যদি একক ভেক্টর বাইর করতে বলে, তাহলে আমরা কি লিখতে পারি এখন? ঠিক আছে, একক ভেক্টর সমান কি? প্লাস মাইনাস, যেহেতু লম্ব বলছে, নূর স্যার শিখিয়েছিল লম্ব বললে প্লাস মাইনাস দিতে হয়। তাহলে বি ভেক্টরকে তার কি দিয়ে ভাগ দিব? মান দিয়ে ভাগ দিব। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস থাকলো, বি ভেক্টরের মানটা কত? এক্স আই প্লাস কত? জেড কে। এক্স আই প্লাস কত? এক্স আই প্লাস হচ্ছে জেড কে। এটাকে যদি মান চিন্তা করি, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস থাকলো, এক্স এর মান জানি না, জেড এর মান জানি 2x, তাহলে এক্স আই থাকলো প্লাস কত? 2x কে
আর এখানে কি থাকলো, এক্স আই থাকলো এক্স স্কোয়ার, আর জেড মানে হচ্ছে 2x স্কোয়ার। তার মানে এটা প্লাস মাইনাস থাকলো, এক্স কমন নিয়ে কেটে দিলাম, কেটে দিলে থাকলো কি ওইখানে বলতো, আই প্লাস কত বলতো 2k, আর নিচে কি থাকলো বলতো, এখানে 4 আর এখানে কত বলতো 1, তাহলে কত হইলো বলতো 5, তাহলে √5 থাকলো। দেখো বুঝছো না বুঝো নাই, দেখো বুঝছো না বুঝো নাই। যদি বুঝে থাকো বুঝেছি লিখে কমেন্ট করো। অনেকেই ফেসবুকে যুক্ত আছো, তারাও যদি প্রবলেমে ফেস করো আমাকে জানাতে পারো। আজকে শেখ রিফাত ফেসবুকে যুক্ত আছে, শেখ রিফাত তুমি কি আমাকে বলতে পারো ফর প্র্যাকটিস 1 এর বি বলতেছে, আবারও বলি আজকে সমাধান করে দিলাম, পরের দিন এলোমেলো ভাবে বললে আমরা সমাধান করব না, ঠিক আছে? পরের দিন যদি এলোমেলো ভাবে বলো আমরা কিন্তু আর সমাধান করে দিব না, কারণ হচ্ছে আমাদের একটা সমাধান করার জন্য নিয়ম রয়েছে। তারপর হচ্ছে 2 নাম্বার আসো, ফর প্র্যাকটিসের বলছে 1 এর বি কি বলছে, এ এবং বি সংযোগকারী দিক রাশিটি নির্ণয় করো। এটারে কি করা যায় বলো দেখি আমাকে। এ এবং বি এর সংযোগকারী দিক রাশি যে পারে না তাকে কি করা যায়, এ এবং বি এর সংযোগকারী দিক রাশি নোটস শিখায় নাই এবি, এবি মানে কি পরেরটা মাইনাস আগেরটা, তাহলে বি ভেক্টর কি বুঝাইতে হবে মাইনাস আই মাইনাস প্লাস কত 2j মাইনাস 3k, সূত্রের মাইনাস, আর বি ভেক্টরটা কি এ ভেক্টরটা কি 2i মাইনাস জে প্লাস 3k। এটা তো দ্বিতীয় লেকচারের কথা, এটা তো না পারার কথা না, তো দ্বিতীয় লেকচারের কথা। আমরা কি ক্লাস শেষ করে দিয়েছি? আমরা তো সিকিউ, তোমরা বলছো আমরা তো অবশ্যই সিকিউ করাই দিব, এটা এতবার কমেন্ট করার কি আছে আমি তো জানি না। 1 নাম্বার একটু সমস্যা আছে, পারবা না। 1 নাম্বার একটু পরে করাই দিব, 2 নাম্বারটা চাইলে করতে পারতা। সরাসরি দূরত্ব হচ্ছে ওই যে R1 R2 দেওয়া আছে, এবি দূরত্ব বলছে, এবি সরাসরি দূরত্বটা কি হবে, এবি ইকুয়াল টু কি হবে R2 মাইনাস কত R1, এর মান বাই করে দিবা। তার স্কুলে যাওয়ার সময় স্কুলে দিয়ে কত দূরত্ব যাবে এটা আমরা একটু পরে শিখাবো। সিকিউ গুলি একটু বিভিন্ন টপিক মিক্স আপ থাকে, তো সেজন্য সিকিউ গুলি পরে শিখাতে হবে, সিকিউ গুলি এখন শিখানো যাবে না। ওকে, যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ, না বুঝলেও আলহামদুলিল্লাহ। যে অঙ্কগুলি করাইলাম সেই অঙ্কগুলিতে সমস্যা থাকার কথা না, সেই অঙ্কগুলির সমস্যা থাকার কথা না। ফর প্র্যাকটিসের 15 করবা, ফর প্র্যাকটিসের 15 করবা, 22 থেকে 24 করবা। ফর প্র্যাকটিসের 15 করবা, 22 থেকে 24 করবা। আজকে আমরা ক্রস গুণন শুরু করতে চেয়েছিলাম, ক্রস গুণ শুরু করলে শেষ করতে পারবো না, আমরা তাই আজকে ক্রস গুণ শুরু করলাম না, ক্রস গুণ শুরু করলে শেষ করতে পারবো না। প্রবলেম আগের মতো 1 থেকে 7, যারা কোর্সও করার দরকার নাই, যেগুলি পারো নাই সেগুলি করবা আবার। ফর প্র্যাকটিসের 1 থেকে 7 সাথে যুক্ত হবে হচ্ছে 1 থেকে 7 সাথে যুক্ত হবে হচ্ছে 15, আর 21 থেকে 24, 15,
21 থেকে 24 এগুলি যুক্ত হবে আগের হোমওয়ার্কের সাথে। নিশ্চয়ই আমার কথা বুঝেছ। আর প্রবলেম যেগুলি করিয়েছিলাম সেগুলোই থাকবে। প্রবলেম যেগুলি করিয়েছিলাম সেগুলোই থাকবে। এগুলি নেক্সট দিনের হোমওয়ার্ক, মঙ্গলবারের হোমওয়ার্ক। মঙ্গলবার দিন আমরা ক্রস গুণন ধরবো। ক্রস গুণন আজকে ধরলাম না, কারণ ক্রস গুণন ধরলে শেষ করতে পারবো না। একদিনে ক্রস গুণন ধরে একদিনে শেষ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, যারা ফেসবুকে যুক্ত আছো তোমাদেরকে অনুরোধ করা হলো নেক্সট দিন ফেসবুক থেকে বের হয়ে জুমে যুক্ত হতে, কারণ জুমে আসলে আমাদের ইন্টারেকশনটা ভালো হয়, আমাদের সাথে কমিউনিকেশন করাও তোমাদের জন্য সুবিধা হয়। অনুরোধ করা হলো, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখবে। তাহলে সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। যারা অ্যাটেন্ডেন্স কমপ্লিট করো নাই অবশ্যই অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করে নিও। ঠিক আছে, আচ্ছা। স্যার অ্যাটেন্ডেন্সের লিংক পাইনি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, বুঝিনি। স্যার অ্যাটেন্ডেন্সের লিংকটা পাইনি, জুমের থেকে অ্যাটেন্ডেন্সের লিংকটা পাইনি। লিংক তো পাওয়া উচিত। এই যে লিংক দিয়ে দিয়েছি, কাদের সাহেব লিংক আবার দিলাম, লিংক নিয়ে নেন। ঠিক আছে, জি স্যার। ঢুকেন, নাইলে কিন্তু আমরা কেটে দিলে আর ঢুকতে পারবেন না। আর ফেসবুকে যুক্ত নেই আপনি কাদের সাহেব? না স্যার, আমি খালি জুমে যুক্ত হয়েছি। ফেসবুক গ্রুপে নাই তুমি? স্যার আছি। তো সেই গ্রুপে দেখবা এই পোস্ট দেওয়া আছে, সেই পোস্টে দেওয়া আছে, খেয়াল রাখবা এগুলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা ইচ্ছা করে আজকের ক্লাসটা একটু শর্ট করলাম, কারণ আমরা নতুন কিছু টপিক আগামী আবার ক্লাস। একটু বুঝাই দেন। হ্যাঁ বলো বলো, কোনটা? এইচডব্লিউটা আবার একটু বুঝাই দেন, কোনটুকু এইচডব্লিউ? এইচডব্লিউ লিখে দিছি তো, যা লিখে দিছি মানে তাই। 1 থেকে 7 এর পর 19 নাম্বারটা। হ্যাঁ, 1 থেকে 7 প্লাস ফর প্র্যাকটিস 1 থেকে 7, তারপরে 15 প্লাস 21 থেকে 24। বুঝেছো? 1 থেকে 7 তো আজকে ছিল। যারা করছে তারা করবে না, যারা করে নাই আবার করবে। যেগুলি প্রবলেম ছিল সেগুলি আবার করবে। যেমন 7 নাম্বারটা পারতা না, 7 নাম্বারটা আবার করবা। তোমরা কিন্তু আমাকে 7 নাম্বারটা শর্টকাট জিজ্ঞেস করো নাই। লেকচার বুকে লেখা ছিল, লেকচার বুকে কিন্তু একটা কথা লেখা ছিল, শর্টকাট ইন ক্লাস। তোমরা কিন্তু কেউ আমার কাছে জানতে চাও নাই যে স্যার শর্টকাটটা বলেন। ঠিক আছে, তোমরা না জানতে চাইলে তো আমি বলবো না। তোমরা কি জানতে চাও? জি স্যার। কেউ জানতে চাইলে এতক্ষণে কেন? চোখ কান খোলা রাখা লেকচার বুক পড়তে হবে। বারবার বলতেছি, চোখ কান খোলা রাখা লেকচার বুক পড়তে হবে, তাইলে অ্যান্সার পাওয়া যাবে, নাইলে কিন্তু অ্যান্সার পাওয়া যাবে না। আসো শর্টকাটটা একটু শিখাই দিই। দেখো এখানে কি বলা হয়েছে, এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যেটা XY তলের সমান্তরাল এবং এর সাথে এই ভেক্টরটার সাথে সমকোণে অবস্থিত। তাহলে ভালো করে শুনো, খুব মনোযোগ দিয়ে শুনো। তাহলে এটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে, যেই তলের সমান্তরাল বলবে, একটু আগে শিখাইছিলাম, যেই তলের সমান্তরাল বলবে শেষে থাকবে, বাকিরা থাকবে না। তার মানে এখানে XY তলের সমান্তরাল বলছে, তার মানে কে থাকবে না, কে বাদ? তাহলে থাকলো কি তোমার কাছে বলো তো? 2y মাইনাস 2j। কি থাকলো? 2y মাইনাস 2j। আচ্ছা, পরের স্টেপটা কি? এর পরের স্টেপ হচ্ছে, যখন লম্ব বলবে, সমকোণে অবস্থিত বলবে, তখন কি করবা? আই এর সহগ জে রে দিয়ে দিবা, জে এর সহগ আই রে দিয়ে দিবা। এখানে তো দুইটার সাথেই 2 2 আছে, সে তো এমন সমস্যা নাই। তাহলে আবারও বলি, আই এর সহগ জে রে দিয়ে দিবা, জে এর সহগ আই রে দিয়ে দিবা, মানে এক্সচেঞ্জ করে নিবা। নেওয়ার পরে মাঝখানের চিহ্নটা উল্টে দিবা। মাঝখানের চিহ্ন আছে কি? মাইনাস। এটা কি করে দিবা বলতো? প্লাস করে দিবা। বুঝছো? আর যেহেতু এটা কি ভেক্টর বলতো, এটা কি ভেক্টর? এটা হচ্ছে একক ভেক্টর চাইছে, তাহলে এটারে কি করবা? মান দিয়ে ভাগ দিয়ে দিবা। মান কত? 2 স্কয়ার প্লাস কত? 2 স্কয়ার। তাহলে উপরে থাকলো কত? 2 কমন নিয়ে নিলাম, আই প্লাস জে থাকলো। আর নিচে কি বলতো? 8 8 তে করলে কত বলতো? 2 রুট 2 না? 2 2 কি কাটা, থাকলো কি বলতো? আই প্লাস জে, আর নিচে হচ্ছে রুট 2 প্লাস মাইনাস। কারণ লম্ব বরাবর একক ভেক্টর বললে কি দিবা বলতো? প্লাস মাইনাস দিবা। আবারও শর্টকাটটা বুঝাই দেই, মনোযোগ দিয়ে দেখো। শর্টকাটটা হচ্ছে কি,
যেই তল বলবে সে থাকবে, অন্য কেউ থাকবে না, তাহলে ওটা বাদ দিয়ে দিলাম। তারপরে কি করছি, আই এর সহগ জে রে দিয়ে দিছি, জে সহগ আই রে দিয়ে দিছি, মাঝখানের চিহ্নটা উল্টায় দিছি, আর কি করছি ওইটার মান দিয়ে ভাগ দিয়ে দিছি। মান মানে কি রুট ওভার আই এর সহগ প্লাস কি জে এর সহগ। নিশ্চয়ই বুঝছো আমার কথা। আচ্ছা, এটা ওই ফর প্র্যাকটিস সাথে অ্যাপ্লাই করলে আরো ভালো করে বুঝবা। ফর প্র্যাকটিস সাথে যদি গিয়ে অ্যাপ্লাই করে দেখাই, ফর প্র্যাকটিস সাথে যদি অ্যাপ্লাই করে দেখাই তাহলে আরো ভালো বুঝবা। দেখো ফর প্র্যাকটিস সাথে অ্যাপ্লাই করতে চাই আমরা। ফর প্র্যাকটিস সাত কই গেল, ফর প্র্যাকটিস সাথে অ্যাপ্লাই করলে একটু ভালো বুঝবা, কারণ তখন সহগ চেঞ্জ আছে। ফর প্র্যাকটিস সাথে আসো, কথা কি ছিল, কোন তল বলছে, কোন তল বলছে বলতো, এক্স জেড তল। তার মানে কি এক্স আর জেড থাকবে, ওয়াই থাকবে না, তাহলে ওয়াই রে বাদ দিয়ে দিলাম। তারপরে কথা কি ছিল, তাহলে ওয়াই রে বাদ দিলে কি থাকে, 2y মাইনাস কত কে। তারপরে কথা ছিল সহগ এক্সচেঞ্জ করব, আই এর টারে কে রে দিয়ে দিব, কে এর টারে আই রে দিব, মাঝখানে চিহ্ন চেঞ্জ করে দিব। তাহলে কি হয় বলতো, আই প্লাস কত 2k, আর কি করব মান দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে মানটা কত 1 স্কয়ার প্লাস কত 2 স্কয়ার। তাহলে কি থাকলো প্লাস মাইনাস, যেহেতু লম্ব বলছে আই প্লাস কত বলতো 2k, আর নিচে কত কত √5, মিলছে নি কি ভাই, উহা শর্টকাট বুঝছো? জি স্যার বুঝছি। তাহলে একটা করে হাসি চিহ্ন দাও, আর যদি বুঝা না থাকো তাইলে কান্দনের চিহ্ন দাও, তাহলে আমি বুঝে নিব যে তোমরা বুঝছো। ঠিক আছে, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, সময় মতো সবাই উপস্থিত হয়ে যাও। ধন্যবাদ সবাইকে, সুখে শান্তিতে থাকো, অ্যাটেন্ডেন্স কমপ্লিট করে নিও। আসসালামু আলাইকুম।